দিন দিন বাড়ছে জলবায়ু অভিবাসনের হার। বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও ঝুঁকি কমাতে টেকসই উন্নয়ন ও কার্যকর নীতি প্রণয়নের তাগিদ। ঋতুর পরিবর্তনে প্রকৃতিতে চলছে পালাবদল। কোল্ড ওয়েভের কারণে এবার শীতের অনুভব তীব্র হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। চলন বিল ও হালতি বিলে অবৈধভাবে গড়ে উঠেছে স্থাপনা। নজর নেই প্রশাসনের। অঞ্চল দুটি সংকটাপন্ন ঘোষণার দাবি পরিবেশবাদীদের। হোয়াইট ওয়াশের মুখে দাঁড়িয়ে মান বাঁচানোর লড়াইয়ে টাইগাররা। রাতে উইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ঠিকানা বদলায় প্রান্তিক মানুষের, ছাড়তে হয় পুরনো ভিটে। কিন্তু শহরমুখী এসব মানুষের দুর্ভাগ্য পিছু ছাড়ে না, মেলে না নাগরিক সুযোগ সুবিধা। উন্নয়ন সংস্থাগুলো বলছে, প্রান্তিক অঞ্চলে টেকসই উন্নয়নের মাধ্যমে জলবায়ু অভিঘাতগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে নিতে হবে কার্যকর নীতি। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। রোজগারের এই শহরে নিত্যদিন কত মানুষের আসা যাওয়া। প্রান্ত থেকে কেন্দ্র অবিরাম ছুটে চলা। এ শহর স্বপ্ন দেখায় জীবিকার। সেই টানে কারো মাথা গোজার ঠাঁই মেলে, কেউ বা আকাশকেই বানিয়ে নেন ছাদ। নগরে আসা মানুষদের একটা বড় অংশ দুর্যোগ কবলিত, যাদের অধিকাংশের বসত রাজধানীর বস্তিগুলোতে। নদীগ্রাসে ভেসে গেছে মাহমুদা আক্তারের সংসারের ভেলা। সব হারিয়ে রাজধানীর এই ঘরেই এখন 3 সন্তান নিয়ে কোনো মতে চলা। একসময় গৃহকর্মীর কাজ করলেও অসুস্থতায় তাও বন্ধ। রসুই ঘরে খাবারের যে জোগাড় যন্ত্র, তাতে স্পষ্ট দারিদ্র্যের ছাপ। একটা হয়েছে শ্বশুর বাড়ি আসছিল, সেইটা ভাঙ্গার পরে আইছিলাম এই তুলি ভাঙ্গার পরে একবার আমরা ঢাকাই আইসে। আমার জামাই ঢাকা আপনার কাজ কাম করবো, হেয়ার পরে আর কি প্যারালাইসিস হয়ে মারা গেল। রাজধানীর বস্তিগুলোতে এমন হাজারো পরিবারের শেকড় ছেড়ে আসার গল্প কান পাতলেই শোনা যায়। এই শহরে জলবায়ু তহবিল নিয়ে ভারী ভারী আলাপ শোনা গেলেও তাদের জীবনমানে কোনো বদল আসে না। আমার বাপ মা সবারে বাসে লিয়েছে, বাঁশের কঞ্চি দিয়া ঠেক দিয়াতে পরে আমরা তো উঁচু উঠছি। উঠার পরে পরে এই বন্যা দিয়া দেখে আমরা ডরে আয়া পড়ছি। বাবার বাড়ি দিতে দিলে, বাবার বাড়ি দিতে দিলে কেন পাই না কি আদেশ নাকি মরে গেছে। এখন আমার ঘর দুয়ার নাই, এই বোনের ঘরে একটু ঘুমাই। ছোট বাচ্চাদের চলাফেরার মতো আমরা সেই পরিবেশ দিতে পারি না। আমরা যেটুকু জায়গার ভিতরে এখানে থাকি, সেটা একটা গৃহবন্দির মতো থাকি। জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে আসে। বিশ্বব্যাংকের একটি গবেষণা বলছে, 2030 সাল নাগাদ অভিবাসন হটস্পট হতে পারে যে কয়েকটি শহর, তার অন্যতম এই রাজধানী ঢাকা। কিন্তু বসবাসের অনুপযোগী এই ঢাকা কতটা প্রস্তুত সেই চাপ সামাল দিতে? গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, বন্যার কারণে সর্বোচ্চ 34% মানুষ বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হন, 27% মানুষ নিঃস্ব হন নদী ভাঙনে। কেউ কিন্তু তার শিকড় থেকে সরে যেতে চায় না। যখন একেবারে শেষ সীমায় এসে পৌঁছায়, তখন সে বাধ্য হয় ওই এলাকা থেকে চলে আসবার জন্য। ওই এলাকা উপযোগী আমরা যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে চাই, তাহলে সে সেখানে টিকে থাকবে।
সে যুদ্ধ করে হলেও টিকে থাকবে, কারণ সে জানে সেটাই তার আশ্রয়স্থল, সেটাই তার বেঁচে থাকবার একমাত্র জায়গা। ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট নিয়ে যে ডিসকোর্স, এখানে কিন্তু আমাদের কোনো স্ট্র্যাটেজিক বা রোডম্যাপ নাই। আমরা এই লোকগুলিকে ঢাকাতেই তারা ফাইনালি থাকবে। সুতরাং আমাদের দৃষ্টিতে সেটা হলো যে বাস্তুচ্যুতরা ঢাকায় আসা এটা কোনোদিন সলিউশন হতে পারে না। গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের এক পরিসংখ্যান বলছে 2023 সালে দক্ষিণ এশিয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 82 লাখ, যার মধ্যে পরিবেশগত দুর্যোগের কারণে বাস্তুচ্যুত প্রায় 29 লাখ মানুষ। বাংলাদেশে এই সংখ্যা 55,000। অন্যদিকে অভ্যন্তরীণ স্থানচ্যুতি ঘটেছে 37 লাখ মানুষের, যার মধ্যে দুর্যোগের প্রভাব পড়েছে 36 লাখ মানুষের ওপর। বাংলাদেশে স্থানচ্যুতির সংখ্যা সর্বোচ্চ প্রায় 18 লাখ। অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শ, প্রান্তিক অঞ্চলে টেকসই উন্নয়ন আর সহায়তা বাড়ানোর মাধ্যমে বাস্তুচ্যুতদের ঝুঁকি কমানো জরুরি। তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য, তারা টিকে থাকার জন্য তাদের একটা কন্টিনিউয়াস সাপোর্ট দরকার, অথবা তাদের অ্যাডাপ্টেশনের কথা যেটা বলছি, রেজিলিয়েন্সের কথা বলি, সেগুলোর জন্য একটা লং টার্ম পলিসি অথবা লং টার্ম ইন্টারভেনশন থাকা দরকার। সংকট নিরসনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির সাথে খাপ খাওয়ানো ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন করতে কার্যকর নীতি, কৌশল ও অ্যাকশন প্ল্যান নির্ধারণে তাগিদ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। জাদুর শহরে শীত এসেছে তার চিরচেনা স্নিগ্ধ রূপ নিয়ে। কুয়াশার চাদরে মোড়া সকালের অলিগলিতে লেপ তোষকের উষ্ণতা আর পিঠার মিষ্টি গন্ধ। সকালবেলার আলো স্নান হয়ে উঠেছে, বিকালের রোদ পিছু হচ্ছে দ্রুত। ছাদে শুকাতে দেয়া কাপড়গুলো যেন বলছে তোমাদের গায়ে লাগার সময় এসে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে এবছর শীত কিছুটা মৃদু হলেও কোল্ড ওয়েভের কারণে বেশি শীত অনুভূত হতে পারে। বিস্তারিত আনিসুর রহমানের ছবিতে শারমিন পুতুলের প্রতিবেদন। কুয়াশাচ্ছন্ন ভোরে বুড়িগঙ্গার পার যেন এক মায়াবী চিত্রকর্ম। শীতের শিশিরে ভেজা পথঘাট, প্রকৃতি যেন আরো কিছুক্ষণ ঘুমাতে চায়। শহরের আকাশ জুড়ে কুয়াশার ধূসর চাদর আর গাছে গাছে শিশির বিন্দু। হেমন্তের শীতের এই আগমনী বার্তায় চায়ের দোকানে ধোয়া ওঠা কাপে শুরু হয় ঢাকার ব্যস্ত দিন। বন্ধুদের আড্ডায় যোগ হয় শীতের গল্প। শহরের ভোরে জমে থাকা শিশিরের মতোই ধীরে ধীরে শীতের অস্তিত্ব বাড়ছে। লেপ তোষকের দোকানগুলো এখন শিল্পীর ক্যানভাস। ভেতরে তুলোর স্তর বসিয়ে কারিগররা শীতকে বন্দি করে রাখার প্রস্তুতি নিচ্ছেন। লেপের প্রতিটা সেলাইয়ের ভোর যেন উষ্ণতার গল্প বলে। এটা হলো সিজনাল ব্যবসা, শীতে একটু বেশি হয়, গরমে একটু কম হয়। বর্তমান আগে যেরকম ল্যাপটা বেশি চলতো, এখন আপনার এই যে কম্ফর্টার সাথে আমাদের ল্যাপটা একটু কম চলে। শীতবস্ত্রের দোকানে কেবল কাপড় নয়, জমা থাকে মানুষের শীতের স্বপ্ন। নতুন জ্যাকেট আর রঙিন মাফলারে শহরের মানুষ শীতকে আলিঙ্গনের প্রস্তুতি নিচ্ছে। হালকা শীত পড়ছে, তো ওইভাবে হালকা পোশাকই কিনছি। যখন শীতটা বেশি পড়বে তখন একটু ভারী পোশাক নেওয়া যাবে। সাধারণ জ্যাকেটগুলো হালকা মানে গেঞ্জি টাইপের এগুলো আমরা কিনতে এসেছি। হালকা শীতেরগুলো আছে, ভারীর মধ্যে আছে, যার যেটা লাগবে সে ওইটাই নিতে যাবো। টুকটাক করে বেচা কিনা হচ্ছে, কিন্তু ডিসেম্বরের দিকে ফুল বেচা কিনা হবে, কারণ এই সময় পুরো শীতটা থাকবো। শীতের সাথে শহরের প্রিয় খাবারগুলোর সম্পর্ক অনেকটা কবিতার মতো, যার প্রতিটি স্তবকেই খাদ্যের স্বাদ। মানুষের অনুভূতি বিবেচনা করলে কিন্তু মানুষের ঠান্ডার অনুভূতিটা অনেক বাড়বে। তা আমরা এবার আশঙ্কা করছি যে জানুয়ারি মাসে শীতের ঠান্ডা শহরের জীবনে এনে দেয় এক নস্টালজিক অনুভূতি।
পুরনো শীতের চাদর কিংবা নতুন সোয়েটার, সকালের সোনারোদে ব্যাডমিন্টন খেলা অথবা সন্ধ্যায় বন্ধুদের সাথে গানের আড্ডায় শহরের ছন্দে আনে নতুন রূপ। তাই তো শীত যেন কেবলমাত্র একটি ঋতুই নয়, বরং জীবনের হাজারো স্মৃতিমাখা গল্পের এক অনন্য অধ্যায়। শারমিন পুতুল, এখন, ঢাকা। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ভোলায় বাড়ছে সর্দি, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। বৃদ্ধ ও শিশুরাই আক্রান্ত হচ্ছেন বেশি। রোগের চাপ বাড়ায় শয্যা সংকটে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। বিস্তারিত জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন ঠান্ডাজনিত রোগে আক্রান্তরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন কিনা, আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? উজ্জ্বল, আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু গত কয়েকদিন ধরে ভোলার সদর হাসপাতাল সহ যেই 7 উপজেলা 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, প্রতিটি হাসপাতালে কিন্তু রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। এর ভিতরে কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধরাই বেশি। বিশেষ করে দিনের বেলা 35 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকলেও কিন্তু রাতের যখন 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা নেমে আসে, এর প্রভাবে দিনে গরম রাতে ঠান্ডা, এর কারণে কিন্তু এই শিশুদের সর্দি, কাশি, ডায়রিয়া এবং নিউমোনিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা জানিয়েছে। এই চিকিৎসা যখন হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছে, চিকিৎসা রোগীদের সামাল দিতে কিন্তু একরকম ডাক্তার এবং নার্সরা হিমশিম খেতে হচ্ছে। কেননা স্বাভাবিক সময়ে যেরকম রোগী থাকে, এই সময়টাতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে করে অনেকটাই বিপাকে পড়েছেন তারা। তার অন্যতম কারণ হচ্ছে ভোলা সদর হাসপাতালে 250 শয্যার উন্নতি করা হলেও কিন্তু জনবল কিন্তু 100 শয্যার রয়েছে। জনবল সংকট 99 জন চিকিৎসকের বিপরীতে মাত্র 43 জন চিকিৎসক রয়েছে সদর হাসপাতালে। এছাড়াও যে শিশু ওয়ার্ডে যে সকল নার্স প্রয়োজন, প্রায় 8 জনের নার্স থাকলেও কিন্তু প্রতিদিন 2 থেকে 3 জন নার্স কিন্তু ডিউটি করে যাচ্ছে। এতে করে রোগীদের সামাল দিতে কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। অপরদিকে রোগীদের সাথে আমি কথা বলেছিলাম, চিকিৎসা সেবা দিতে গিয়ে কোনো হিমশিম মানে কোনো গাফিলতি আছে কিনা বা কোনো সংকটে পড়ছে কিনা, তারা রোগীর স্বজনরা কিন্তু জানিয়েছেন যে সঠিকভাবে চিকিৎসা সেবা পেলেও কিন্তু ভোলা সদর হাসপাতালে কিছু অপরিষ্কার অযত্ন থাকার কারণে কিন্তু রোগীরা চিকিৎসা সেবা নিতে এসে কিন্তু অসুস্থ হওয়ার কথাও কিন্তু তারা জানিয়ে আসছেন। অপরদিকে ভোলার যে সিভিল সার্জন রয়েছেন, তিনি জানিয়েছেন যে ভোলার শুধু সদর হাসপাতাল নয়, এছাড়াও যেই লালমোহন এবং মনপুরা, এই দুটি হাসপাতালের কিন্তু রোগীদের নিউমোনিয়া সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে কিন্তু তারা বৃদ্ধি পাওয়ার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। আর অপরদিকে ভোলা সদর হাসপাতালে আমি এখন রয়েছে শিশু ওয়ার্ডে। এই হাসপাতালে বর্তমানে প্রায় 80 জনের উপরে শিশু রোগী ভর্তি রয়েছে। এছাড়াও কিন্তু ভোলা এই হাসপাতালে কিন্তু 86 জনের রোগীর মধ্যেও কিন্তু প্রায় 50 জনের উপরে কিন্তু নিউমোনিয়া আক্রান্ত রোগীর কথাও কিন্তু কর্তব্যরত নার্স এবং এই ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। এদিকে নড়াইলে চলতি মাসের মাঝামাঝি থেকেই শীত পড়তে শুরু করেছে। একই সাথে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাভাবিকের চেয়ে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। নড়াইল সদর হাসপাতাল থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইমরান হোসেন। বিভিন্ন হসপিটালে কিন্তু শিশু রোগী এবং বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শীতজনিত যে রোগগুলো আছে, সর্দি, নিউমোনিয়া সব বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নড়াইল সদর হাসপাতালে। নড়াইল সদর হাসপাতাল সকাল থেকে আমি দেখেছি শিশু ওয়ার্ড যে ওয়ার্ডটি রয়েছে, সেই ওয়ার্ডে মাত্র 18টি বেড রয়েছে শিশুদের জন্য। সেখানে কিন্তু 92টি শিশু কিন্তু সেখানে কিন্তু ভর্তি রয়েছে। এবং ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তার আমাদেরকে জানিয়েছে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শিশু এবং বৃদ্ধরা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগের জন্য চিকিৎসা নিতে আসছেন হসপিটালে। শিশু ওয়ার্ডে যে বেডটি রয়েছে, সেই যে বেডগুলো রয়েছে, সেই বেডগুলোতে কিন্তু শিশুরা কিন্তু সেখানে জায়গা না পেয়ে কিন্তু ফ্লোরে এবং একটি বেডে একাধিক রোগী কিন্তু একাধিক শিশুদের রেখে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারে ডাক্তাররা বলছেন তাদেরকে মায়ের দুধ কিন্তু বেশি বেশি করে পান করানোর কথা বলছেন এবং বৃদ্ধদের কথা বলছেন তারা যেন কোনো রকমের কিন্তু ঠান্ডা বাতাস যাতে না লাগায়। 250 শয্যা বিশিষ্ট একটি ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার পরেই কিন্তু এখানে এই বেডের সংকটটি থাকবে না বলে আমাদেরকে ডাক্তাররা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নড়াইল সদর হাসপাতালে শীতজনিত রোগের সর্বশেষ। নাটোরে হুমকির মুখে দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় চলন বিল ও হালতি বিল। বিলের মাঝে গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্ট, পার্ক, স্টেডিয়াম সহ সরকারি দালান। এ নিয়ে সম্প্রতি জেলা প্রশাসন সহ
বিভিন্ন দপ্তরকে চিঠি দিয়েছে নদী কমিশন। তবে বিল দুটি রক্ষায় চলন বিল অঞ্চলকে সংকটাপন্ন ঘোষণার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় নাটোরের চলন বিল। এর মাঝ দিয়েই নির্মাণ করা হয়েছে নাটোর বগুড়া মহাসড়ক। পাশেই বিলের ওপর মাটি ভরাট করে নির্মাণ করা হচ্ছে চলন বিল ডিজিটাল সিটি সেন্টার ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প। গেল সরকারের এসব প্রকল্পে বিরূপ প্রভাব পড়ছে বিলের জীববৈচিত্র্যের ওপর, ব্যাহত হচ্ছে পানির প্রবাহ। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে এসব প্রকল্প নেওয়া হয়। এতে সংকুচিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে বিলের পরিবেশ। এই বিলে যে পরিমাণ পানি থাকতো এখন কিন্তু তার গতি প্রবাহ হারিয়ে ফেলেছে এবং বিভিন্নভাবে সরকারি বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যেটা অপরিকল্পিতভাবে। এই কারণে কিন্তু বিল তার ঐতিহ্য হারাচ্ছে। এবার একটু নজর দেওয়া যেতে পারে নাটোরের চলন বিলেরই আরেকটি অংশ হালতি বিলের দিকে। চারিদিকে থই থই পানি আর মাঝে জাহাজ আকৃতির ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সাবেক এমপি শিমুলের প্রভাব খাটিয়ে হোটেলটি নির্মাণ করেন আওয়ামী লীগ নেতা আশফাকুল ইসলাম। এতে বাধাগ্রস্ত হচ্ছে নৌ চলাচল, কৃষি জমিতে পানি উঠে নষ্ট হচ্ছে ফসল। ওরা জোর করিয়া এসব বিল্ডিং করেছে এমপি এবং নেতা কর্মীরা। নৌকা টৌকা মাছ মারা ইয়েতে সব কিছু জনজন বিক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি হচ্ছে। উন্নয়নগুলো অবশ্যই পরিবেশ বান্ধব হইতে হবে এবং এই সব পরিকল্পনা করতে গেলে এলাকার মানুষকে সম্পৃক্ত করতে হবে এবং তারা কি চায় তাদের কথাগুলো শুনতে হবে। আমরা যদি তাদের কথা না শুনে কোনো উন্নয়ন করি, সেগুলো কোনো উন্নয়ন সাস্টেনেবল হবে না। জেলা মৎস্য বিভাগ বলছে, প্রতি বছর অন্তত 20,000 টন মাছ উৎপাদন হয় এই বিলে। এতে মাছ শিকার করে জীবিকা চলে কয়েক লাখ মানুষের। কিন্তু বিলের মাঝে এমন স্থাপনায় ব্যাহত হচ্ছে মাছ উৎপাদন। চলন বিল ঐতিহ্যবাহী অনেক রকমের মাছের আপনার আধার। এটাকে অবশ্যই সংকটাপন্ন এলাকা হিসেবে বিবেচনা করে বিশেষ সংরক্ষণে গুরুত্ব দেওয়া যেতে পারে, এটা আমি মনে করি। আর এখানে যদি কোনো হোটেল বা যে কোনো কিছু হয়, সেটা অবশ্যই বায়োডাইভার্সিটির উপর একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। জেলা প্রশাসন বলছে, চলন বিল ও হালতি বিলে অবকাঠামো নির্মাণের বিষয়ে পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন বিভাগকে চিঠি দিয়েছে নদী রক্ষা কমিশন। আগামীতে বিলে নতুন কোনো স্থাপনা যেন নির্মাণ করা না হয় সে বিষয়ে নজরদারির কথা জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। সামনের দিনগুলোতে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে অপরিকল্পিতভাবে যাতে কোনো প্রকল্প গ্রহণ করে এই চলন বিলের সৌন্দর্য বিনষ্ট করা না হয় অথবা সার্বিক জীববৈচিত্র্য বিনষ্ট করা না হয়। প্রকল্প নির্মাণে অনাপত্তি দেওয়া নিয়ে জিজ্ঞেস করা হলে বিষয়টি এড়িয়ে যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। জানান, এরই মধ্যে হালতি বিল রেস্টুরেন্ট মালিককে কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। শর্ত ভাঙা হচ্ছে সেটা আমরা একটু ওদের কারণ দর্শানোর আদেশ দিচ্ছি, ওরাও জবাব দিচ্ছে। এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাও বলতেছি, যেটা আমরা সিদ্ধান্ত নেব খুব তাড়াতাড়ি। চলন বিল এবং হালতি বিলের যে অর্থনৈতিক গুরুত্ব তা হয়তো দিন দিন শেষ হয়ে যাচ্ছে এসব স্থায়ী অবকাঠামো নির্মাণের মাধ্যমে। এতে করে প্রভাব পড়ছে বিল অঞ্চলের নানা শ্রেণী পেশার মানুষের উপর। এই বিল দুটি রক্ষায় আর কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ না করে চলন বিল অঞ্চলকে সংকটাপন্ন ঘোষণার দাবি বিলপাড়ের মানুষের। মাহবুব হোসেন, এখন, নাটোর। সমুদ্র, নদ নদী এবং বিভিন্ন জলাশয় থেকে মাছের সরবরাহ কমায় বেড়েছে দাম। বাজারে প্রতি কেজিতে বিভিন্ন মাছের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন মাছের সরবরাহ কেন কম এবং কোন মাছ কেমন দরে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, আপনাকে জানিয়ে রাখি, বঙ্গোপসাগর সহ সকল নদে এখন কিন্তু না অমাবস্যা এবং না পূর্ণিমার জো চলছে। এটাকে বলা হয় স্থানীয় ভাষায় ডালা চলছে। এই ডালা সময়ে সাগর এবং নদ নদীতে মাছের বিচরণ কম থাকে, সে কারণেই কিন্তু জেলেদের জালে মাছের দেখা কম হয়েছে, সে কারণে সরবরাহ কমেছে, সে কারণেই মাছের দাম বেড়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার জেলেরা। তো আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া পাইকারি মাছ বাজার নাসনাপাড়ায়। এখানে আজ 1 কেজি ওজনের যে ইলিশ তা প্রতি কেজিতে 100 থেকে 200 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে
1400 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত, এবং এখানে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি 1300 টাকা প্রতি কেজি। এখানে বেড়েছে প্রতি কেজিতে 100 টাকা। এছাড়া 500 গ্রাম থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 150 থেকে 200 টাকা। এছাড়া যে সামুদ্রিক পোয়া মাছ রয়েছে তা বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা বেড়ে 250 থেকে 300 টাকা প্রতি কেজি। এছাড়া গাগরা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা, এবং এখানকার যে কোরাল মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 600 টাকা কেজি। এছাড়া পুকুর এবং জলাশয়ের যে মাছ রয়েছে সেই মাছের মধ্যে রুই মাছ এবং কাতল মাছ প্রতি কেজি 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা। এছাড়া পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 155 থেকে 200 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। এছাড়া তেলাপিয়া বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা বেড়ে 120 থেকে 170 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, এবং চিংড়ি বিক্রি হচ্ছে 550 থেকে 650 টাকা, যা প্রতি কেজিতে বেড়েছে 50 টাকা। ভোক্তারা বলছে যে মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে, এবং এই খুচরা পর্যায়ে এই মাছের দাম আরো 50 থেকে 100 টাকা বেশি বলে দাবি করছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। পটুয়াখালীর কলাপাড়া থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এখন বাজারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন বাজার। কুয়াকাটার পর্যটন খাতে বিনিয়োগ বাড়ছে, নির্মাণ কাজ চলছে নতুন নতুন হোটেল, মোটেল, রিসোর্টের। পর্যটক টানতে কুয়াকাটা থেকে সুন্দরবনের কটকা সহ আশেপাশের দর্শনীয় স্থান ভ্রমণে পর্যটকবাহী জাহাজ চালুর দাবি হোটেল, মোটেল মালিকদের। এদিকে স্থানীয় প্রশাসন বলছে সমুদ্রগামী জাহাজ জোগাড় হলেই কুয়াকাটা থেকে কটকা ভ্রমণ শুরু করা সম্ভব হবে। মাহমুদ নবীর তোলা ছবি ও ফেরদাউস সোহাগের প্রতিবেদন। কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। এটি দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়, যে সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়তই ভিড় জমান পর্যটকরা। হোটেল মোটেল কর্তৃপক্ষ বলছে আগত পর্যটকদের বেশিরভাগই মাত্র একদিন ভ্রমণ শেষে ফিরে যান। এতে স্থানীয় পর্যটনে বিনিয়োগের তুলনায় আশানুরূপ লাভবান হচ্ছেন না পর্যটন খাতের বিনিয়োগকারীরা। কুয়াকাটা থেকে সুন্দরবনের কটকা সহ আশপাশের অল্প দূরত্বের স্পটে পর্যটকবাহী জাহাজ চলাচলের ব্যবস্থা করলে লাভবান হবেন তারা। অনেক ইনভেস্টমেন্ট বেড়েছে, নতুন হোটেল হচ্ছে, পর্যটন শিল্পের প্রচুর প্রসার হয়েছে। 1-2 দিন থাকার পরে তারা তেমন কিছু দেখতে পায় না। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে কুয়াকাটায় যদি আরো কিছু সংখ্যক স্পট বাড়ানো যেত। সুন্দরবনের কটকা এবং চরবিজয় এরিয়া, এটা যদি একটা ট্যুরের একটা ব্যবস্থা করে তারা নিজস্ব তত্ত্বাবধানে, তাহলে আরও ট্যুরে যারা পর্যটক আসবে তারা কিন্তু এখানে 2 দিনের অধিকও থাকার চেষ্টা করবে, কারণ এটা ট্যুর করতে মিনিমাম 1 দিন লেগে যায়। তো ওনাদের যদি দৃষ্টি ভালোভাবে এটার দিকে দৃষ্টিপাত করে তাহলে আমার মনে হয় ট্যুরিজম সেক্টর আরও ডেভেলপ হবে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পশ্চিম দিকে সুন্দরবন। কুয়াকাটা থেকে সাগর পথে এর দূরত্ব 2.5 থেকে 3 ঘন্টা। সমুদ্রপথে কটকা পৌঁছে আবার খাল নদী হয়ে কুয়াকাটায় ফিরে আসা যায়। ঘোরাফেরা ও যাতায়াতে সময় লাগে 1 দিনের মতো। তাই সুন্দরবনের কটকায় খুব শীঘ্রই পর্যটকদের জন্য নৌযান চালুর চেষ্টা চলছে বলে জানায় টোয়াক সভাপতি। সমুদ্র, দ্বীপ এবং বন এটার পুরো ফ্লেভারটা তাদেরকে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের প্রায় 80% কাজ অলরেডি আমাদের হয়ে গেছে, আর বাকি যে কাজটুকু আছে এটা আসলে মূলত প্রশাসনিক কাজটা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন কুয়াকাটা সমুদ্র সৈকতকে পর্যটন বান্ধব করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সমুদ্র চলাচল উপযোগী জাহাজ পেলেই কুয়াকাটা থেকে সুন্দরবন ভ্রমণ শুরু হবে। সমুদ্রে চলাচল উপযোগী জাহাজ স্থানীয় যারা ব্যবসায়ীবৃন্দ আছেন, উদ্যোক্তা আছেন, তারা
এটি জোগাড় করে চালু করতে পারলেই মূলত এই রুটটি চালু হয়ে যাবে। এছাড়া অন্যান্য যে সমস্ত অনুমোদন বা সরকারের রাজস্ব সেই সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কুয়াকাটায় বর্তমানে প্রায় 90টি বিভিন্ন শ্রেণীর হোটেল মোটেল নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধশত হোটেল একেবারে নতুন, বাকি 40টি হোটেল সম্প্রসারণের কাজ চলছে। কুয়াকাটার সাথে রাজধানী সহ সারা দেশের সড়ক যোগাযোগ উন্নয়নের পর হোটেল মোটেল খাতে প্রায় 3,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কুয়াকাটা থেকে সুন্দরবনের কটকা পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চালু হলে জনপ্রতি খরচ পড়বে মাত্র 2 থেকে 3,000 টাকা। এর মধ্যে থাকবে খাবারের আয়োজনও। কুয়াকাটা থেকে শুধু কটকাই নয়, আশপাশে দেখার আছে অনেক কিছু। এগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে দরকার শুধু সমন্বিত উদ্যোগ। এতে কুয়াকাটার অর্থনীতি এবং পর্যটন শিল্প আরও উন্নত হবে। ফেরদাউস সোহাগ, এখন কুয়াকাটা। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। দেশের অন্যতম দেশীয় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট, যেখানে প্রতিদিনেই 1000 কোটি টাকার বেচা কেনা হয়, কিন্তু গণ অভ্যুত্থানের সময় থেকে 3 মাস পেরিয়ে গেলে এখনও নানাবিধ জটিলতায় স্বাভাবিক লেনদেনে ফিরতে পারেনি বাবুবাজার। খুচরা দোকানে লেনদেন কম থাকায় বিক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীর পাশাপাশি বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা। কাউসার আহমেদের ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল ইসলাম। পাইকারি কেনাবেচায় জমজমাট নরসিংদীর বাবুরহাট বাজার, যেখানে লুঙ্গি, গামছা, 3 পিস থেকে শুরু করে সব ধরনের দেশীয় কাপড় পাওয়া যায়। সপ্তাহে হাট বসে 3 দিন। প্রতি হাটে গড়ে লেনদেন হয় 200 কোটি টাকার বেশি। তবে জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতায় বেচাকেনা কমে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘুরে দাঁড়াতে পারেনি বাবুরহাট বাজার। গত কিছুদিনে থান কাপড়ের দাম বেড়েছে গড়ে 5%, রঙের দামও বাড়তি। এছাড়া অন্যান্য কাপড়ের দামও কিছুটা বেড়েছে, ফলে ঊর্ধ্বমূল্যের বাজারে কমছে ক্রেতার সংখ্যা। এর উপর উৎপাদক পর্যায়ে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে এই শিল্পে। আন্দোলনের পরেতে প্রতিটা কাপড়ের দাম বাড়ছে। আপনার দাম বাড়ার কারণ হচ্ছে লোডশেডিংয়ের সমস্যা। আগে 1 লাখ টাকা দিয়ে মালটা কিনতাম, এই টাকাটা এটা 1.5 লাখ টাকা লাগে। আন্দোলন চলাকালীন 4 সপ্তাহ টোটালি বাজার বন্ধ ছিল। তারপর থেকে যখন দোকানপাট চালু হইলো, পার্টিরা আসতে ভয় পায়। দূর দূরান্ত থেকে যে পার্টিরা অনলাইনে মাল নিত, তাও প্রায় বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতির উন্নতি হতে মাস 2 লাগবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ পার্টিরাও আসতে পারে না, যার কারণে আমাদের বাজার কেনা বেচাটা একটু কম ছিল। একদম 25% আমাদের আসা পড়ছে। মোকামের পার্টিরই এখন আসে না, ঠিক আছে, ওই মোকামেই বেচা কিনা কম। এই কারণে আমাদের পাইকারি সেলে বেচা কিনা হয় না। আমরা বেচা কিনা ড্যাম, আমরা এখান থেকে আগে 50,000 টাকা নুঙ্গে নিতাম, এখন 10,000 15,000 টাকা নুঙ্গে নেই। সার্বিক পরিস্থিতি খারাপ ছিল, আন্দোলন সংগ্রাম গেছে। আন্দোলন সংগ্রামের পরে আবার এই যে বন্যার সৃষ্টি হয়েছে। এই 2-1 মাস গেলে বাজারের পরিস্থিতি ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। সার্বিক সব কিছু আমরা মনিটরিং করতেছি এবং আমরা চেষ্টা করতেছি বাজার যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। নরসিংদীর বাবুরহাটে ছোট বড় মিলিয়ে দোকান রয়েছে 5,000-এর বেশি। দেশের অভ্যন্তরে দেশীয় কাপড়ের 70% চাহিদা পূরণ করে এই হাট। আগে সপ্তাহে গড়ে 300 কোটি টাকার বেশি লেনদেন হতো, যা বর্তমানে 100 কোটির নিচে নেমেছে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এখন বাজারে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিদেশের শিক্ষার্থী কমিয়ে আনার সিদ্ধান্তে ধুঁকতে শুরু করেছে কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, লাভের অঙ্কে ভাটা পড়েছে সবখানেই। এমনকি কয়েকশো কোটি টাকা লোকসানের মুখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাই সংকট কাটাতে সরকারি প্রণোদনার দাবি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা 3টি দেশের একটি কানাডা।
তাই স্বপ্ন পূরণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছরই ভিড় করেন লাখ লাখ শিক্ষার্থী। তবে বছরের শুরুতেই আবাসন ও স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় 2025 ও 26 সালে কম সংখ্যক বিদেশি শিক্ষার্থী নেওয়ার ঘোষণা দেয় কানাডা সরকার। বছর না ঘুরতেই এর প্রভাব পড়তে শুরু করেছে দেশটির অর্থনীতিতে। পরিসংখ্যান বলছে কানাডার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী আসেন সেপ্টেম্বর সেশনে। ঘোষণা মোতাবেক 35% মতো ছাত্রছাত্রী কম আসায় বিদ্যাপীঠগুলো এবার ধুঁকছে অর্থ সংকটে। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির মুখে শিক্ষা খাত। বিশাল ব্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকাই এখন কষ্টের। তাই ক্ষতিপূরণ হিসেবে অনেকেই দাবি করছে প্রশাসনিক ও কেন্দ্রীয় সরকারের প্রণোদনা। বর্তমান শিক্ষার্থীরাও বলছেন লাখের বেশি আন্তর্জাতিক ছাত্রছাত্রী না এলে নানামুখী সমস্যা তৈরি হবে। রেপুটেশন গুডউইলটা নষ্ট করতেছে এবং ওদের ফিউচার ইকোনমিক গ্রোথটাকে ওরা হ্যাম্পার করতেছে। লেবার মার্কেটে একটা কনস্ট্রেন্ট ক্রিয়েট করবে এবং যারা বিগ বিজনেস ওদের জন্য এটা একটা প্রবলেম হয়ে যাবে। এদেশে ছাত্রছাত্রীরা বৈধভাবে কাজ করতে পারেন। অনেক প্রতিষ্ঠান তাই শিক্ষার্থী নির্ভর। বাসাও নানা স্থানে খালি, যা আগে ছিল ছাত্রাবাস বা ছাত্রীনিবাস। Labor supply is over than the demand. So that's why they are going to reduce the temporary residents here. So obviously the international students will impact. গেল বছর প্রায় 9 লাখ বিদেশি শিক্ষার্থীকে ভিসা দেয় উত্তর আমেরিকার এই দেশটি। শিক্ষার্থী আশায় অর্থনীতি চাঙ্গা হলেও টানাপোড়েন শুরু হয় আবাসন খাতে। তাই স্নাতক ও ডিপ্লোমায় 35% ভিসা কমানো, ওয়ার্ক পারমিট না দেয়া সহ আরও বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এমনকি বিদেশি শিক্ষার্থীদের আবেদনের খরচও বাড়ায় জাস্টিন ট্রুডো প্রশাসন। বাতিল করা হয় ভারতসহ 14টি দেশের বিশেষ প্রবেশাধিকার। অভিবাসী নির্ভর দেশ কানাডার অর্থনীতি কি আবারও ঝুঁকির মধ্যে পড়বে, নাকি ঘুরে দাঁড়ানোর ধারা অব্যাহত থাকবে? অর্থনীতিবিদরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ক্ষতির বৃত্তে ঢুকেছে তা থেকে বেরিয়ে আসা বেশ কঠিনই হবে। এতে বিপরীতে সরকার কি ব্যবস্থা নেয় সেদিকেই চেয়ে আছে সর্বসাধারণ। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। মন খারাপের সময় কিংবা হিমহিম ঠান্ডায় 1 কাপ গরম কফি প্রায় টনিকের মতো কাজ করে, চাঙ্গা করে তোলে ক্লান্ত মনকে। পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা কফি খেতে ভালোবাসে না। তবে সেই কফি যদি হয় খাটাশের বিড়ালের বিষ্ঠা থেকে তৈরি, তাহলে ঘটতে পারে বিপত্তি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিশ্বের নানা প্রান্তে এমনিভাবে কফি প্রস্তুত করে থাকে বিশ্বের নামি দামি অনেক কফি প্রতিষ্ঠান। বিস্তারিত থাকছে আবু সালেহ মুসার প্রতিবেদনে। মন খারাপের এক বাদল দিনে কিংবা হিমহিম ঠান্ডায় একটু উষ্ণতার জন্য 1 কাপ গরম কফি অনেকেরই ঔষধের মতো কাজ করে। আবার অনেকেরই মন খারাপের ঔষধ কফি। দিনের শুরুতে বা কাজের শেষে 1 কাপ কফি যেন চাঙ্গা করে তোলে ক্লান্ত মনকে। পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা কফি খেতে ভালোবাসে না। ক্লান্তির দূরত্ব যত দীর্ঘই হোক না কেন, 1 কাপ কফি আমাদের মন ভালো করে দেয়। অলস বিকেলটাতে কফির সাথে জুটি বেশ লাগে। একবার ভাবুন তো, সেই কফি কিনা তৈরি হয় খাটাশ বিড়ালের বিষ্ঠা থেকে। সিবেট নামে ইন্দোনেশিয়ান এক স্তন্যপায়ী খাটাশের বিষ্ঠা থেকে তৈরি কফি বিশ্বের অন্যতম দামি কফি হিসেবে পরিচিত কোপি লুওয়াক। এই কফি গাছ থেকে তৈরি হয় না, তৈরি হয় খাটাশের মল থেকে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। মূলত এই খাটাশ কফির বীজ খায়, যা এই প্রাণীর পেটে হজম হয় না। পরে সেই কফির দানা খাটাশের মলের মাধ্যমে বেরিয়ে আসলে মানুষ তা সংগ্রহ করে ও পিষে তৈরি করে বিশ্বের সবচেয়ে দামি কফি, যার 500 গ্রামের মূল্য হতে পারে $700। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 80,000 টাকার মতো। এই কপি লুওয়াক বিশ্বের মাত্র কয়েকটি দেশেই পাওয়া যায়। জায়গা ভেদে এর দাম কেজি প্রতি লক্ষ টাকাও হতে পারে। খাটাশের মলের মাধ্যমে বেরিয়ে আসা কফির দানাগুলি প্রক্রিয়াজাত ও সাধারণ পরীক্ষার পর প্যাকেটজাত করা হয়। খাটাশ বা সিবেট বিড়ালের পাচতন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার কারণে এটি পুষ্টিকর হয়ে ওঠে, আর এটি এই কফির উচ্চ দামের মূল কারণ। বর্তমানে ব্ল্যাক আইভরি কফিকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলছে এই ধরনের কফি।
হাতে আলাদা করা কফি চেরি খাওয়ার পর থাইল্যান্ডের হাতিদের বিষ্ঠা থেকে তৈরি হয় এই জাতের কফি। বেলেক ডিঙ্কিং নামের একজন কানাডিয়ান আবিষ্কার করেছিলেন এই ব্ল্যাক আইভরি কফি। যুক্তরাষ্ট্রে ৩৫ গ্রাম পরিমাণ ব্ল্যাক আইভরি কফির মূল্য প্রায় $85 কাছাকাছি। আবু সালে মুসা, এখন বাজারে নিচ্ছে আরো একটা বিরতি। ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন বাজার। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। মান বাঁচানোর লড়াইয়ে নামছেন মেহেদী মিরাজরা। টানা তৃতীয় টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের মুখে দাঁড়িয়ে টিম বাংলাদেশ উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট জিতে সমতায় ফিরতে চায় ফিল সিমন্সের দল। জ্যামাইকায় ম্যাচ শুরু শনিবার রাত ৮টায়। আরও জানাচ্ছেন নোমান আবদুল্লাহ। ৩ বছর পর জ্যামাইকায় টেস্ট, ১.৫ বছর পর উইন্ডিজের সামনে টেস্ট সিরিজ জয়ের হাতছানি। সবশেষ যেবার ক্যারিবিয়ানরা টেস্ট সিরিজে জয় পেয়েছিল, সেবারও প্রতিপক্ষ ছিল এই বাংলাদেশ। উইন্ডিজদের সামনে যখন সুখস্মৃতির হাতছানি, তখন অভাগা টাইগারদের তাড়া করছে দুঃস্বপ্ন। ভারত, দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজ। টানা ৩ টেস্ট সিরিজে ধবল ধোলাইয়ের লজ্জার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। উত্তরণের উপায় জানা আছে কি বাংলাদেশের? আপাত দৃষ্টিতে মনে হয় না। মাঠের ক্রিকেটে ব্যাটে বলে ফিল্ডিংয়ে খাপ ছাড়া গোটা দল, বিশেষ করে ব্যাটিং। প্রতি ম্যাচেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে ব্যাটিং অর্ডার। অভিজ্ঞ মমিনুল, লিটনদের পাশাপাশি নবাগত জয়, দীপু। প্রতিপক্ষের বোলিং অ্যাটাক সামলানোর সক্ষমতাই যেন নেই কারো। দ্বিতীয় টেস্টের দলে তাই ব্যাটিং লাইন আপে পরিবর্তন আসতে পারে। প্রথম টেস্টের ২ ইনিংসেই ওপেনিংয়ে ব্যর্থতার পর জয়, জাকিরের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে সাদমান ইসলামকে। বোলিং অ্যাটাক তাদের কাজটা ঠিকঠাক করলেও পরিবর্তন আসতে পারে এখানেও। আগের টেস্টে একাই ৮ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। হাসান মাহমুদ, শরীফুলরাও জায়গায় বল ফেলেছেন ধারাবাহিকভাবে। তবে ভ্যারিয়েশন আনতে এই ম্যাচে দেখা যেতে পারে গতি তারকা নাহিদ রানাকে। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও মনোযোগ দিতে হবে বাংলাদেশ দলকে। অন্য ২ বিভাগের মতো ফিল্ডিংটাও যেন ভুলে গেছেন মমিনুলরা, যার খেসারত দিতে হয় মোটা দাগে। অভিজাত সংস্করণে জয় পেতে সব বিভাগে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টাইগারদেরকে। তবে সব মিলিয়ে ভুগতে থাকা বাংলাদেশের সহায়তায় এগিয়ে আসতে পারে প্রকৃতি। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, জ্যামাইকায় ৫ দিনই বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে। নোমান আবদুল্লাহ, এখন। শেষ করছে এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। দিন দিন বাড়ছে জলবায়ু অভিবাসনের হার। বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও ঝুঁকি কমাতে টেকসই উন্নয়ন ও কার্যকর নীতি প্রণয়নের তাগিদ। ঋতুর পরিবর্তনে প্রকৃতিতে চলছে পালাবদল। কোল্ড ওয়েভের কারণে এবার শীতের অনুভব তীব্র হতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। চলন বিল ও হালতি বিলে অবৈধভাবে গড়ে উঠেছে স্থাপনা, নজর নেই প্রশাসনের। অঞ্চল দুটি সংকটাপন্ন ঘোষণার দাবি পরিবেশবিদদের। হোয়াইট ওয়াশের মুখে দাঁড়িয়ে মান বাঁচানোর লড়াইয়ে টাইগাররা। রাতে উইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।